সবাইকে নমস্কার। খুলুমখা। আমি মাঝে মধ্যেই আপনাদের সামনে আসি, ইদানিংকালে আমার আসা হচ্ছে না। সত্যি কথা বলতে আমি আসলেই ব্যক্তিগত কিছু বিষয়ে আমি খুবই ব্যস্ত। খুবই মঞ্চে আপনাদের সামনে আসার আপনাদের যে সাথে মত বিনিময় করার কিন্তু করা হচ্ছে না। কিন্তু তারপরেও আমি বিগত 1-2 দিন ধরে, গত 2 দিন আমি এসেছি, আজও আপনাদের সামনে আসলাম। আমি আজ এসেছি কিছু কিছু প্রশ্নের আমি উত্তর, আসলে এগুলোকে আমি কোনো সময় প্রয়োজন বোধ করি না যে এগুলোর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে। কারণ আমার স্ট্যান্ড ক্লিয়ার, এবং যারা আমি মনে প্রাণে মনে করি যারা শিক্ষিত মানুষ, যারা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা সত্যি কোনটা আর মিথ্যা কোনটা তারা বোঝার নিঃসন্দেহে সেই জ্ঞান বুটটুকু রয়েছে। কিন্তু তারপরেও আমি মনে করি যে না, ঠিক আছে, আজ আমি মনে করলাম না ঠিক আছে, কিছু কিছু জিনিস ক্লিয়ার করে নেওয়া উচিত, যে আমার স্ট্যান্ডটা কি ওই সব বক্তব্য ঘিরে, সেগুলো স্ট্যান্ড ক্লিয়ার করে নেওয়া উচিত, আমার স্ট্যান্ডটা, পয়েন্ট অফ ভিউটা। তো বিস্তারিতভাবে বলবো, হয়তো ভিডিওটা একটু বড় হবে। আমাকে আমি যখন কোনো কিছু পোস্ট করি, নর্মাল একটা পোস্ট বা কোনো ভিডিও বা কোনো সাধারণ একটা ফটোও ছাড়ি, তো কিছু কিছু নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্সড মানুষ, কর্মী বলুন, নেতা বলুন, নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে বা ফেক অ্যাকাউন্ট দিয়ে আমার পোস্টের কমেন্ট বক্সে আমাকে মির্জাফর বলে, দালাল বলে, নানান কুরুচিকর ভাষা ব্যবহার করে, যেটা শুধু আমি না, দেশের এটা কালচার হয়ে গেছে বর্তমানে। যেমন করে যদি আপনি শাসক দলের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনি পাকিস্তানের দালাল বা চীনের দালাল, বা যদি আপনি আপনার প্রিয় নেতার পক্ষে কথা বলেন, তাহলে আপনি জাতির দালাল। এইসব, এটা ননসেন্স পলিটিক্স। যাই হোক, তো যেমন ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে আমি কমেন্টে আমি ফলো করি, তো এসবকে আমি পাত্তা দিই না। যেমন আমার দাড়ি বড়, আমি সবসময় আমি একটু এসব আমি সবসময় একটু ছাপ দাড়ি আমি রাখি। আমার দাড়ি বড়, এর জন্য কে বলে কিরে মুসলমানের বাচ্চা। মাইন্ডসেটটা আপনি ভাবুন ওইসব লোকেদের, যে আমার দাড়ি বড় তার জন্য আমি মুসলমান, এবং মুসলমান বলে আমাকে নানান স্বাভাবিক, দেশে আপনারা জানেন, দেশে আমাদের যে মুসলমান ভাই রয়েছে তাদের বিরুদ্ধে কেমন কটূক্তি করা হয়। আর এমন না যে আমি মুসলমান, কেউ যদি আমি মুসলমান বলে যে কটূক্তি করে, তাতে আমি অপমান বোধ ফিল করি যে আমি হিন্দু, কেউ আমাকে মুসলমান বললো, তাতে এটা এমন নয়। আমার কাছে ভগবান রাম যা, আমার কাছে বিশ্বনবীয়তা, আমার কাছে প্রভু যীশুখ্রিস্টতা, আমার কাছে ভগবান গৌতম বুদ্ধতা। কারণ আমি যে গুরুদেবের শিষ্য, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, বা শুধু আমার গুরুদেব কেন, আপনি যদি বাবা লোকনাথ বলেন, রাম ঠাকুর বলেন, ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, বা যে কোনো মহাপুরুষ, মহা অবতার ভারতবর্ষের মাটিতে যারা জন্মগ্রহণ করেছিলেন, ওনারা যে আপনার বাণী যদি পড়েন, ওনাদের বাণীতে কোনো সময়ই কোনো ধর্মবিদ্বেষ ছিল না। ওনারা বলতেন যে সব ধর্মই এক, সব ধর্মের পথ আলাদা, কিন্তু সব ধর্মের গন্তব্য একই। এবং ঠাকুর অনুকূলচন্দ্রের, আমি এই প্রসঙ্গের জন্য আসলাম, তো একটা বলে রাখি, ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আমার খুব ভালো লাগে। বাণীটা ছিল যে, সারাংশটা এটাই ছিল যে কৃষ্ণ, ইষ্ট, মোহাম্মদ, এরা আসলে একই। আর যারা এদের মধ্যে পার্থক্য করে, এরা হচ্ছে গিয়ে পাপিষ্ট। আপনারা যারা ঠাকুর অনুকূলচন্দ্রের যারা ভক্তগণ রয়েছেন, আপনারা নিশ্চয়ই এই বাণীটা ওনার ভালো করে জানেন। অনুগ্রহ করে কমেন্ট বক্সে পোস্ট করবেন, অনুগ্রহ করে অনুরোধ তুলল আপনাদের সামনে, যদি আপনারা কেউ আমার কথাগুলো শুনছেন। তো এটা হলে একটা প্রসপেক্ট। অন্যদিকে আমি স্বামী বিবেকানন্দের বই পড়ি, আমার বাড়িতে স্বামী বিবেকানন্দের বই রয়েছে, শ্রীরামকৃষ্ণের বই রয়েছে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বই রয়েছে। তো স্বামী বিবেকানন্দের বইতে কী লেখা রয়েছে, স্বামী বিবেকানন্দের স্পষ্ট ছিল যে তুমি যদি সামগ্রিক উন্নয়ন চাও, তাহলে সমাজে যারা বঞ্চিত রয়েছে সুযোগ সুবিধা থেকে, তাদের হয়ে কথা বলো, তাদের জন্যে আওয়াজ তোলো, এটা তোমার নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। এটা হচ্ছে গিয়ে প্রসপেক্ট। ত্রিপুরা রাজ্যে যদি আমরা দেখি, ত্রিপুরা রাজ্যের রাজধানী
এবং কিছু কয়েকটা মফস্বল শহর ছাড়া গোটা ত্রিপুরা রাজ্যের হাল বেহাল, এবং বিশেষ করে এডিসিতে বছর পর বছর ধরে আমাদের জনজাতি ভাই বোনেদের বয়োজ্যেষ্ঠদের একটি ভোট ব্যাংক হিসেবেই গণ্য করা হয়েছে। শহরে যেমন দেখবেন যে আন্দোলন কী হয়, যে কারেন্ট লোডশেডিং হয়, জল মাঝে মধ্যে আসে না, কিন্তু এডিসিতে তো জলই নেই, কারেন্টও নেই, এই অবস্থা। শহরে যেমন স্কুলে দেখবেন মন্ত্রীরা গিয়ে হঠাৎ হঠাৎ ভিজিট করে টিচাররা কেমন পড়াচ্ছে, এই সেই হেডলাইন্স হয়ে যায় যে মন্ত্রী কতটুকু সিনসিয়ার, স্কুলে গিয়ে ভিজিট করছেন। এইসব মন্ত্রী কি কোনো সময় এডিসির বিভিন্ন প্রত্যন্ত জায়গার বিদ্যালয়ে গিয়ে ভিজিট করেছেন? এরা করবেন না, কারণ ওখানে গিয়ে দেখবেন টেবিল আছে তো মাথার উপর ছাদ নেই, মাথার উপর ছাদ আছে তো টেবিল চেয়ার নেই ছাত্রছাত্রীদের বসার জন্য, এবং দুটোই আছে তো দেখবেন শিক্ষক নেই। রোজগার, সুরক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, পানীয় জল, এডিসিতে তো সব কিছুই বেহাল অবস্থা বিগত 70 বছর ধরে। ভোট ব্যাংক পলিটিক্স। তো আমি যদি এই বিষয়ে এর জন্য আমি কথা বলি যে এডিসিতে, এবং শুধু এডিসি না, রাজ্যের বিভিন্ন গ্রাম প্রত্যন্ত অঞ্চলেও একই সমস্যা। তো এর মানে এই নয় যে আমি মির্জাফর বা সাম্প্রদায়িক দালাল বা এইসব, নাথিং এলস। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা নিশ্চয়ই বুঝবেন যে ব্যাপারটা কী, কে কোন অ্যাঙ্গেলে কথাটা বলছে। যারা এইসব সাম্প্রদায়িক, আমাকে মির্জাফর বলছে, সাম্প্রদায়িক দালাল বলছে, এরা কোন অ্যাঙ্গেলে কথাটা বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং কোনো পলিটিক্যাল পার্টি কোনো ভাষা বা কোনো সম্প্রদায়ের প্রপারেটর নয়। কোনো ভাষা বা কোনো সম্প্রদায় কোনো পলিটিক্যাল পার্টির সম্পত্তি নয়, এটা বুঝতে হবে সবাইকে। ইভেন 2014 সালে যখন কেন্দ্রে সরকার পরিবর্তন হয়, তখন দেশের মধ্যে একটা আবহাওয়া তৈরি হয়েছিল যে শাসক দল বা শাসক দলের বিভিন্ন শাখা সংগঠন ঠিক করা শুরু করে দিয়েছিল যে যারা সনাতন ধর্মাবলম্বী, যারা সনাতন ধর্মের মানুষ, যারা হিন্দু, তারা কি খাবে, তারা কি পড়বে, তারা কি কোথায় যাবে, তারা কি করতে পারবে না, এটা লিস্ট আউট করার মতো চেষ্টা করেছিল। যে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে ওই দলটা সনাতন ধর্মের ঠিকাদার, প্রপারাইটার, অল ইন ওয়ান সম্পত্তি সনাতন ধর্ম তাদের। কিন্তু এটা ফ্যাক্ট নয়। যেমন ঠিক ত্রিপুরাতে এখন হচ্ছে যেমন আমরা বাঙালি দল বা এটার মতো অনেক অর্গানাইজেশন আছে যারা জনগণকে বোঝানোর চেষ্টা করছে বা এটা ভাব প্রকাশ করা হচ্ছে যেমন বাংলা ভাষা বা বাংলা সম্প্রদায়ের মানুষ ওনাদের সম্পত্তি, ওনারা বাংলা ভাষা বা বাংলা সম্প্রদায়ের মানুষের প্রপারাইটার। এটা হাস্যস্কর ছাড়া আর কিছুই নয়, এটা হাস্যস্কর জিনিস, এগুলো হাসার জিনিস। এইগুলো আপনি যখন শাসক দল, কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে কথা বলেন, তখন একটা সিস্টেম হয়েছিল যে আপনি হিন্দু বিরোধী, সনাতন ধর্মের বিরোধী। এটা কিছুই নয়। পলিটিক্সের জায়গা, ধর্মের জায়গা, ভাষার জায়গা, সম্প্রদায়ের জায়গা, পলিটিক্স জায়গা। আমরা বাঙালি একটা পলিটিক্যাল পার্টি, তার পলিটিক্যাল স্টাইল রয়েছে, তার পলিটিক্যাল প্রোপাগান্ডা রয়েছে, সেটার বিরুদ্ধে আমি কথায় বলতেই পারি। এর মানে এই নয় যে আমি বাংলা ভাষা বিরোধী বা বাংলা সম্প্রদায় বিরোধী বা এমন কিছু। এটা একটা চাইল্ডিশ পলিটিক্স, একটা সেন্টিমেন্টাল ড্র করার পলিটিক্স ওনারা করছেন। যারা রাজ্যে শিক্ষিত সমাজ রয়েছে, যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে, নিশ্চয়ই আপনারা বুঝবেন যে এটা কোন ধরনের পলিটিক্স ওনারা করতে চাইছেন। যে ওনাদের বিরুদ্ধে কথা বললেই, এই আমরা বাঙালি দলের বিরুদ্ধে কথা বললেই তাকে বাংলা ভাষা বিরোধী, বাংলা সম্প্রদায় বিরোধী, বাঙালি বিরোধী তকমা দিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন করা হচ্ছে? এটা সেন্টিমেন্ট ড্র করার জন্য করা হচ্ছে, নিজস্ব রাজনৈতিক মুনাফা লাভের জন্য, ঠিক না? যেমন আমি মাঝে মধ্যেই যেমন বাংলাদেশের যে অনুপ্রবেশ, সেটার বিরুদ্ধে আমি কথা বলি, এবং আমি 100 বার বলবো, আজও বলছি, আগামীতেও বলবো, সেটা নিয়ে আমার কোনো অপরাধবোধ নেই। আর রইল বাংলা ভাষার উৎপত্তি ভারতবর্ষে, বাংলাদেশে নয়, বর্তমানে বাংলাদেশে নয়। ভারতবর্ষে একসময় বিশাল অখণ্ড ছিল, এক ছিল। তারপর ভারতবর্ষের ভাগ হয়, আফগানিস্তানকে ইংরেজরাই দিয়ে তারপর পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হয়, যেটা বর্তমানে বাংলাদেশ। তো বাংলাদেশের দাবি তো আমরা করিনি, আমরা ভারতীয়রা। নোয়াখালীর দাঙ্গা হয়, কলকাতার দাঙ্গা হয়, কেন হয়? পৃথক দেশের জন্যই তো। পৃথক দেশ ওনারা পায়, তো তোমরা দেশ নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই।
বাংলাদেশ তো ভারতবর্ষের মিত্র দেশ। বাংলাদেশ নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, বা আমার বা কারোরও কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে গিয়ে তোমরা দেশ পেয়েছো, তোমরা দেশে থাকবে, তোমরা কেন লুকিয়ে লুকিয়ে কাঁটাতারের টপকিয়ে ভারতবর্ষে আসো, ত্রিপুরাতে আসো, কয়েক হাজার টাকা দিয়ে ফেক গভর্নমেন্ট আইডি তোমরা জেনারেট করো এবং আমাদের এখানে বাসিন্দা হয়ে যাও। আমি এটার বিরুদ্ধে। তোমরা দেশ পেয়ে গেছো, তোমরা দেশে থাকো, শান্তিতে থাকো, কোনো অসুবিধা নেই, উই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, বাট ওয়াই উইল কাম টু মাই ল্যান্ড? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এবং আরেকটা হচ্ছে গিয়ে যে আমি যেমন বলি যে এটা আমার কাছে, আর আমি পলিটিক্সের, আমার ফ্যামিলি সবসময় ত্রিপুরা রাজ্যে পলিটিক্সের সাথে কয়েক দশক ধরে, বলতে পারেন স্বাধীনতার আমল থেকেই ত্রিপুরা রাজ্যের রাজনীতির সাথে আমার পরিবার বা আমার যারা পূর্বপুরুষেরা আছেন এর বিরুদ্ধে ছিল। তো আমি জানি ত্রিপুরা রাজ্যের কোন আমলে কোন পলিটিক্যাল লিডাররা কী করেছে না করেছে, আমি শুনেছি। এটা আমার নিজস্ব একটা অভিমত আর নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আমার কাছে, যে আমি বর্তমান সময়ে বলতে পারি হলফ করে যে ত্রিপুরা রাজ্যে মাটিতে মহারাজ প্রদ্যুৎ মানিকের মতো নেতা এর আগে হয়তো কেউ আসেনি। উনি যে পরিমাণ কাজ করছেন মানুষের জন্য, এরকম মন দিয়ে কাজ এর আগে কোনো নেতা ত্রিপুরার মাটিতে করেছে না বলে আমার সন্দেহ আছে, মনে হয় না কেউ করেছে, কোন পলিটিক্যাল পারসন। তা আমার প্রশ্নটা এই ছিল যে আমার বলেছিল আমার ধারণা স্বামী বিবেকানন্দ বলেছেন যে যারা সমাজে বঞ্চিত, অধিকার থেকে বঞ্চিত, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের জন্য আওয়াজ তুলে, এবং এটা তোমার নৈতিক কর্তব্য, দায়িত্ব। তো আমি এদের কথা বলি, এবং আমি দেখছি যে লোকটা সমাজে যারা বঞ্চিত, সুযোগ সুবিধা থেকে, অধিকার থেকে, তাদের জন্য লড়াই করছে, তাদের জন্য আন্দোলন করছে, তাদের জন্য কথা বলছে, নিজ পকেটে খরচা করছে ওনাদেরকে কিছু করার জন্য, ওনাদের জন্য কিছু করার জন্য, আমি ওই লোকটাকে কেন সমর্থন করব না? এর জন্যই আমি মহারাজ শ্রী প্রদ্যুৎ মানিক্য মহোদয়কে সমর্থন করি এবং আগামীতেও করব, কারণ আমি জানি যে পার্টি যাই বলুক না কেন উনি একজন খুবই ভালো মানুষ, এবং উনি কোনো ধর্ম, ভাষা, বর্ণের বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নেই। উনি কোনোদিনও কোনো ধর্ম, ভাষা, বর্ণ, সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো স্টেটমেন্টই দেননি। উনি অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু ওই যে সেম ফ্যাক্টটা, আমি যদি আজ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলি, এর মানে কি এই যে আমি বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলছি বা বাঙালি সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছি? পলিটিক্সটা বোঝার চেষ্টা করুন। বাংলা ভাষা, বাংলা সম্প্রদায় এটা আলাদা একটা স্পেস। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ বিষয়, বা আমরা বাঙালি দল, বা এমন অন্যান্য যারা পার্টি ত্রিপুরাতে রয়েছে বা দেশের কোথাও রয়েছে, এদের আলাদা একটা স্পেস। আমি যদি ভারতের মাটিতে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ নিয়ে কথা বলি বা আমরা বাঙালির বিরুদ্ধে আমি কথা বলি, এর মানে এই নয় যে আমি বাংলা ভাষা বা বাংলা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে আমি কথা বলছি। জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। খেলাটা কোন জায়গাতে খেলার চেষ্টা চলছে এরা। যেমন এটা বলা হয় যে মহারাজ বলেছেন পয়লা জাতি উলো পার্টি, মানে আগে জাতি তার পরে পার্টি, এটা নিয়ে বলা হয় উনি নাকি সাম্প্রদায়িক। এটা এই স্লোগানটা আমাদের কোথাও সাম্প্রদায়িকতা রয়েছে? এটা তো কোথাও কোনো সাম্প্রদায়িকতা নেই। এই স্লোগানটা কোথায় মূলত উৎপত্তিটা কোন সময়? এটা হচ্ছে কি সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা পরে দিয়ে ক্যাব হয়ে যায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল, সিএ ছিল, পরে দিয়ে এটা বিল হয়ে যায়। এটাতে কী বলা হয়েছিল, যারা বাংলাদেশের যারা রয়েছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। তখন অনেকেই যারা রয়েছেন শাসক দলের সমর্থক, তারা এটাকে সমর্থন জানায়। মহারাজের কথাটার উদ্দেশ্য যে পয়লা জাতি উলা পার্টি, এটার মূল ভিত্তি ছিল যে তুমি আগে নিজের কথা ভাবো, পার্টি কি স্ট্যান্ড করলো সেটা পরের কথা। পার্টি বলছে সিএ এর জন্য আমি সিএকে সমর্থন দিয়ে দেবো, কিন্তু পরে ক্ষতিটা সবারই হবে। সিএ ত্রিপুরা রাজ্যে শুধু জনজাতিদের নয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য ক্ষতিকারক হবে, কারণ অধিকারটা শুধু জনজাতিদের খর্ব হবে না, প্রত্যেকটি মানুষের অধিকার খর্ব হবে যখন অবৈধ বাংলাদেশিরা গণহারে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে ত্রিপুরাতে সেটেলড হবে। ভাতের টান শুধু জনজাতিদের হবে না, প্রত্যেকটা মানুষের হবে। রোজগারের টান প্রত্যেকটা মানুষের হবে। ত্রিপুরা যে এমনিতেই রোজগার নেই, এরপরে যদি বাড়ি থেকে কয়েক লাখ মানুষ এসে ত্রিপুরা যে সিটিজেনশিপ নেয়, তাহলে রোজগারের ভূমিকাটা কোথায় যাবে? এটা হচ্ছে কি স্ট্যান্ডস।
পুলা জাতি উলো পার্টি কোনোভাবেই কোনো ভাষা বা সম্প্রদায় বিরোধী নয়। যারা কোনো কিছু বললেই সেটাকে ভাষা বিরোধী বা সম্প্রদায় বিরোধী বলছে, এটা জাস্ট এটা সেন্টিমেন্টাল ট্রিক, পলিটিক্যাল ট্রিক। এটা রাজনৈতিক লাভের জন্য আমরা দেশে অনেকবার দেখেছি, বহু বছর ধরে দেখছি। বর্তমানে ত্রিপুরা রাজ্যে কালচারটা আসছে। আমরা বাঙালির মতো দল এসব বলছে যে ওনাদের বিরুদ্ধে কথা বলেই নাকি বাংলা ভাষার বিরোধী বা বাংলা সম্প্রদায় বিরোধী। এটা কোনোভাবেই নয়। আমরা বাঙালি দল বা আমরা বাঙালির মতো দল যারা অন্যরা রয়েছে, এরা কোনোভাবেই বাংলা ভাষা বা বাংলা সম্প্রদায়ের লোকেদের প্রপারেটর নয়, বা বাংলা ভাষা বা বাংলা সম্প্রদায় এইসব দলের সম্পত্তি নয়। ভাষা সম্প্রদায় এটা আলাদা জিনিস, পলিটিক্যাল পার্টি আর আলাদা জিনিস। পলিটিক্যাল পার্টির বিরোধিতা সবাই করতে পারে, পলিটিক্যাল পার্টিরকে প্রশ্ন সবাই করতে পারে। পলিটিক্যাল পার্টি হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, ত্রিপুরা মাতা হোক, যে কোনো পলিটিক্যাল পার্টিকেই মানুষ, জনগণ প্রশ্ন করতেই পারে। কীভাবে উত্তর দেবে সেটা পলিটিক্যাল পার্টি ডিসাইড করবে। কিন্তু উত্তর দেওয়ার, প্রশ্ন জিজ্ঞেস করলে হুঁশিয়ারি দেওয়া, যে প্রশ্ন জিজ্ঞেস করতে পারতেন, এটা কোন ধরনের রাজনীতি আমি বুঝে পাই না। আমি তো এখনও প্রশ্নগুলো করছি যে যারা উত্তরপ্রদেশে যে পাঠ্যপুস্তক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্যান্য মহান মনীষীদের পাঠ্যসূচি বাদ দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে দিকে আমরা বাঙালি দল কিছু বলে না। যখন বলা হয় যে বাংলার ছেলেরা বাইরে গিয়ে অন্য রাজ্যে গিয়ে ল্যাট্রিন পরিষ্কার করে, বাংলার মেয়েরা বার ডান্সে কাজ করে, এর বিরুদ্ধে কিছু বলে না আমরা বাঙালি দল। যখন মা দুর্গার পূর্বপুরুষদের নাম নিয়ে প্রশ্নচিহ্ন তোলা হয়, তখন থেকে আমরা বাঙালি দল কিছু বলে না। বা বিহারের দুর্গাপুজোর বিসর্জনের সময় যখন পুলিশের আঘাতে মানুষ আহত হয় এবং নিহতও হয়, তখন থেকে এর বিরুদ্ধে আমরা বাঙালি দল কিছু বলে না। নানান দিক দিয়ে দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন নেতা বিভিন্ন সময় বাংলা ভাষা এবং বাংলা সম্প্রদায়ের কে অপমান করছে, সেটা মিথ্যা নয়। কিন্তু এর বিরুদ্ধে দিকে আমরা বাঙালি দল কিছু বলে না। কারণ যারা বলছে তারা রাজনৈতিকভাবে এই আমরা বাঙালি এবং আমরা বাঙালির মতো যারা দল রয়েছে তাদের সমগোত্রীয়, রাজনৈতিকভাবে তারা একই আইডিওলজিকে তারা ফলো করে, এর জন্য এরা কিছু বলে না। অন্যদিকে মহারাজ কোনোদিনই কোনো বিরূপ মন্তব্য করেননি বাংলা ভাষা বা বাংলা জাতিকে নিয়ে বা যে কোনো ধর্ম বর্ণকে নিয়ে, ভাষাকে নিয়ে। কিন্তু ওনার বিরুদ্ধে এটা সাম্প্রদায়িক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে আমরা বাঙালির মতো বা অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা রয়েছে। আর যেহেতু যেমন হুঁশিয়ারি দেওয়া বলা হয় যে আমরা বাঙালি কেউ বিরোধিতা করতে পারবে না, ফোকাসে আসার জন্য। দেখুন, আমি আজ অবধি প্রায় হতে পারে আমি 500-600 ভিডিও আমি আপলোড করেছি আমরা বাঙালির উপরে। হয়তো এই ভিডিওটা নিয়ে, আপনার যেটা ভিডিওটা নিয়ে বড় জোর 3টে বা 4টে ভিডিও হবে আমি বানিয়েছি। কারণ গতকাল একটা, আজ এটা, আর হয়তো বা আগে একটা, হয়তো 3টে বা 4টে ম্যাক্সিমাম। তা 500-র মধ্যে 3টে নিশ্চয়ই ফেমাসের জন্য কেউ করে না। আর আমি ফেমাসের জন্য লাইভে আসি না। আমার পলিটিক্যাল প্রসপেক্ট আর এক্সপেক্ট দুটোটাই আলাদা। আমি মানুষের জন্য কিছু বলতে চাই, আর আমার কাছে যেটা ভালো লাগে বা খারাপ লাগে আমি সেটা বলি, ঠিক না? ফেমাস হওয়ার জন্য নয়। আর পলিটিক্যাল পার্টি কেউ বিরোধিতা করতে পারে, কেউ চাইলে বিজেপি বিরোধিতা করুক, সিপিএমের বিরোধিতা করুক, কংগ্রেসের বিরোধিতা করুক। পলিটিক্যাল পার্টি গণতান্ত্রিক দেশ, সবাই সবার গণতান্ত্রিক অধিকার রয়েছে, বিরোধিতা করার, প্রশংসা করার অধিকার রয়েছে। কেউ কোনো পলিটিক্যাল পার্টি বিরোধিতার ঊর্ধ্বে নয়, যে কেউ কোনো পলিটিক্যাল পার্টি কেউ বিরোধিতা করতে পারবে না, সেটা হবে না ভারতবর্ষের মাটিতে। আমরা বাঙালি দল একটা পলিটিক্যাল পার্টি, এটা সিম্পল পলিটিক্যাল অর্গানাইজেশন। মানলাম যে এরা কোনো সবসময় ইলেকশনে জামানত জব্দ হয়, এদের হেডকোয়ার্টার কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলের, এরা কোনো সময় কিছু করতে পারে না। এবারের ইলেকশনও 293টা সিটের মধ্যে 27টা দিয়েছে প্রার্থী, 27টা এরা জামানত জব্দ হয়েছে, মানলাম। কিন্তু এরপরে তো পলিটিক্যাল পার্টি, যেহেতু এরা নিজেদেরকে পলিটিক্যাল পার্টি বলে ব্যক্ত করে, তো এরা পলিটিক্যাল পার্টি হিসেবে যদি এরা কিছু বলে বা কিছু করে, এর বিরুদ্ধে আমার একজন সাধারণ নাগরিক হিসেবেও আমার প্রশ্ন করার বা নিজের মন্তব্য জাহির করার আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। সেটা ভারতবর্ষের সংবিধান আমাকে সেটা অধিকার দেয়। এটা তো হুঁশিয়ারি দেওয়ার কী রয়েছে সেটাতে? আমি তো বুঝে পাই না। এরা কি গণতন্ত্রের ঊর্ধ্বে না সংবিধানের ঊর্ধ্বে? আমি তো এটা বুঝে পাই না। আর ফেমাস আমার কোনো দরকার নেই এইসব দলকে নিয়ে। আমি এইসব দলকে আসলে আমি
কোনো সময়ই এইসব দলকে আমি পাত্তা দিই না, বা এইসব দলকে নিয়ে আমি নিজের সময় নষ্ট করতে চাই না, এইসব দলকে নিয়ে, যে আমরা বাঙালি ভাইদের মতো যারা রেডিক্যাল অর্গানাইজেশন রয়েছে। কিন্তু মাঝে মধ্যে মনে করি যে না, আজ মনে করলাম যে এইগুলো উত্তর দেওয়া উচিত, কারণ বছর বছর ধরে আমি জিনিসগুলো শুনছি, মনের মধ্যে অনেক কথাগুলো ছিল, হয়তো সবগুলো বলতে পারছি না, কারণ ব্যক্তিগত দিক দিয়ে নানান কাজে ব্যস্ত আমি, তাই চেষ্টা করলাম যতটুকু আপনাদের সামনে বলার। এবং আমি হলফ করে বলতে পারি যে মহারাজ শ্রীপতিতমৈক্য মহোদয় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, তাহলে নিঃসন্দেহে ভেদাভেদের রাজনীতি হবে না, রাজ্যের সম্পূর্ণ বিকাশ হবে। যেটা এডিসি পাবে সেটা রাজ্যের অন্যান্য অংশ পাবে, এবং রাজ্যের অন্যান্য অংশ যেটা পাবে সেটা এডিসি পাবে। ভেদাভেদের রাজনীতি উনি করবেন না। কিন্তু দেখুন, এই যে উনি নাকি ভেদাভেদের রাজনীতি করেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, ওনার বিধানসভা ক্ষেত্র বনমালীপুরে, যেটা খবরে দেখলাম যে বাড়ি বাড়ি অক্সিমিটার, ওই যে অক্সিজেন লেভেল শরীরে কতটুকু রয়েছে, এটা অক্সিজেনের একটা ডিজিটাল একটা মিটার রয়েছে, সেটা বিতরণ করেছেন। ভালো কথা। উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বনমালীপুর এলাকার মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার তো উচিত ছিল, যদি বনমালীপুরেই জনগণকে অক্সিমিটার দিতে ইচ্ছা হয়, তাহলে রাজ্যের প্রত্যেকটি ঘরে অক্সিমিটারের প্রয়োজন রয়েছে। শুধু বনমালীপুরের লোকেদের কি অক্সিজেনের সংকট হয় না? রাজ্যের লোকেদের অক্সিজেনের সংকট হয় না? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ভেদাভেদের রাজনীতি নাকি এটা আপনারা ডিসাইড করুন। কিন্তু আমার কাছে তো মনে হয় যে উনি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে প্রত্যেক বাড়ি করে অক্সিমিটার দেওয়া, তাহলে ওনার উচিত ছিল রাজ্যের প্রত্যেকটি ঘরেই গিয়ে অক্সিমিটার পৌঁছানো। কিন্তু উনি করেননি। এটা ভেদাভেদের রাজনীতি নাকি সেটা আপনারা বুঝেন, তাই নয় কি? একজন সাধারণ ব্যক্তি হিসেবে আমার কাছে জিনিসটা তখনই আমার মনে হয়েছিল, এখন আপনাদের সামনে আমি বললাম। কারণ ওনার উচিত ছিল, উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রত্যেকটি করে অক্সিমিটারের ব্যবস্থা করে উনি উচিত ছিল। উনি বনমালীপুর থেকে জিতে এসেছেন, এটা আলাদা কথা, কিন্তু বনমালীপুরে উনি অক্সিমিটার দেবেন এজ এ মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু রাজ্যের অন্য কোথাও দেবেন না, সেটা তো এটা ভেদাভেদের মতনই হয়। কারণ ওনার থেকে উনি জিতেছেন বলে ওনাদের অক্সিজেন মিটার দিবেন, ওনারা রাজ্যের থেকে দেবেন না, এটা হয় না। আমার কাছে যেটা একজন ব্যক্তি হিসেবে আমার সেটা মনে হলো, তাই আপনাদের সামনে আমি কথাটা বললাম। তো আমার প্রসপেক্ট ক্লিয়ার, এক্সপেক্টও ক্লিয়ার। আপনাদের সামনে আমার মনে যা ছিল চেষ্টা করলাম সেগুলোকে তুলে ধরার, বাকিটা আপনারা ডিসাইড করবেন। আর আমি আবারও বলছি, আগেও বলছি, হোক সনাতন ধর্ম কোনো দলের সম্পত্তি নয়, সেইরূপ বাংলা ভাষা বা বাঙালিরা কোনো দলের বা সংগঠনের সম্পত্তি নয়। কোনো দলের বিরোধিতা করা মানে সনাতন ধর্মের বিরোধিতা করা নয়, বা কোনো দলের বিরোধিতা করা মানে সেটা হোক আমরা বাঙালি বা অন্যান্য কোনো সংগঠন করা মানে বাংলা ভাষা বা বাঙালির বিরোধিতা করা নয়। ধর্মের আলাদা জায়গা, ভাষা সম্প্রদায় বর্ণের আলাদা জায়গা, রাজনীতির জায়গাতে রাজনৈতিক বিরোধিতা করাই যেতেই পারে। কিন্তু কেউ যদি যখনই দেখবেন যে পলিটিক্যাল পার্টির বিরোধিতা করাকে নিয়ে কেউ সেটাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে, মনে রাখবেন সেন্টিমেন্টাল ট্রিক, পলিটিক্যাল সেন্টিমেন্টাল ট্রিক, আর কিছুই নয়। আর কেউ সেটাই আপনাদের সামনে বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় দেব।